রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের ভিতরে উকি দিলাম, দেখতে পেলাম সেখানে অধিকাংশই গরিব, অভাবী। সহিহ বুখারী, হাদিস নং ৬৩০৬। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আপনারা সবাই কেমন আছেন? নতুন নতুন আরও একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও চলে এলাম। আশা করছি আপনারা যে যেখানে যে অবস্থায় আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। আর আজকের ভিডিওটা আমি সকাল থেকে শুরু করেছি, আর সকালে এখন নাস্তা তৈরি করে নিব। তো আজকের নাস্তায়ও সবজি থাকছে, তো মিক্স ভেজিটেবল করে নিব, আর সেই সাথে পরোটা করব। তো আজকে অনেক দিন পরে পরোটা করব, তো আসলে পরোটাটা খেতে ইচ্ছা করছিল। তো আমার হাজব্যান্ডের সমস্যার কারণে পরোটা অনেক দিন করা হয় না, তো আজকে ভাবলাম যে করি। মাঝে মাঝে পরোটা খেলে হয়তো বা সমস্যা হবে না, তো সেজন্য আর কি আজকে পরোটা করে নিব। তো এই তো আমি সবজিটা বসিয়ে দিয়েছি, আর এই সবজির মধ্যে আমি বেশ কয়েক ধরনের সবজি দিয়েছি। তো এখানে যে আমি ফুলকপি, বাঁধাকপি, তারপরে সিম, আলু, পেঁয়াজের কলি, তো এগুলো দিয়েছি, দিয়ে তারপরে আমি সবজিটা করে নিব। আর এখানে যে আমি সবজিটা নর্মালভাবে বসিয়ে দিয়েছি। প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে দিয়েছি, তারপরে হালকা করে ভেজে তারপরে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি, আর কাঁচামরিচও দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এই যে লবণ আর হলুদ দিয়েছিলাম। তো এই তো এগুলোই দিয়েছি আর কি। খুব সিম্পলভাবে আমি সবজিটা করে নিব। আর এই সিম্পল সবজিটা খেতে অনেক বেশি ভালো লাগে। খুব বেশি পরিমাণে মশলা দিলে সবজিটা কিন্তু খেতে বেশি ভালো লাগে না। তো রুটি কিংবা পরোটার সাথে এই সবজিটা খেতে বেশ ভালো লাগে, বেশ দারুণ লাগে। আর এখন এই যে আমি পরোটাগুলো তৈরি করে নিচ্ছি। তো আমি পরোটাগুলো ডোটা তৈরি করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপরে পরোটাগুলো তৈরি করে নিব। তো এভাবে করলে আর কি পরোটাগুলো একটু সফট হয়। ডোটা তৈরি করে কিছুক্ষণ ঢেকে রেখে দিলে 10-15 মিনিটের মতো যদি ঢেকে রেখে দেওয়া হয় তাহলে পরোটাগুলো সফট হয়। তো এই তো এখানে যে আমি পরোটাগুলো ভেজে নিব একে একে। আর পরোটা আসলে আজকের পরোটাগুলো খুব একটা বেশি ফুলেনি। তো তারপরেও আমি যেহেতু পরোটা তৈরি করে হটপটে রেখে দিই, তো হটপটে রেখে দেওয়ার কারণে পরোটাগুলো সফট থাকে। আর এমনিতে তো যে কয়টা আমার প্রয়োজন সে কয়টা আমি বানিয়ে নিই, গরম গরম আমাদের খাওয়া হয়ে যায়। তো রেখে দিলে দেখা যায় পরবর্তীতে শক্ত হয়ে যায়, তো তখন আর খেতে ভালো লাগে না। তো আমি আসলে হিসাব করেই তৈরি করি। তো যাই হোক, এখানে তো নাস্তাগুলো আমি রেডি করে টেবিলে দিয়ে দিয়েছি, আর এই ছিল আজকে আমাদের সকালে ব্রেকফাস্ট। তো এখানে তো মিক্স সবজি ভাজি, তারপরে সালাদ আছে, আর এই তো পরোটা, তারপরে যে কিছু ফ্রুটস নিয়ে নিয়েছি, আর লেটুস পাতা নিয়েছি। পরোটা দিয়ে লেটুস পাতা খেতে বেশ ভালোই লাগবে। আর এই তো দইটাও নামিয়ে নিয়েছি। তো সব কিছু মিলিয়ে আর কি নাস্তাটা করে নিব। আর নাস্তা করার পরে আমার হাজব্যান্ড দই খেয়েছিলেন, আর আমিও একটু দই খেয়েছিলাম। তো দইটা আসলে অনেক মজা ছিল। এই ছিল আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, একটা লাইক দিয়ে প্লিজ ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন ভিজিট করছেন তাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে, তো চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথে থেকে যেতে পারেন। আর এই তো এখন দুপুরে রান্নাও শুরু করে দিয়েছি। আর আজকে দুপুরবেলা আমি লাউ দিয়ে গরুর মাংস রান্না করব। লাউ দিয়ে গরুর মাংসটা আমাদের বাসায় সবাই মোটামুটি পছন্দ করে, তো এই কারণে লাউ দিয়ে গরুর মাংসটাই আমার বেশিরভাগ রান্না করা হয়, আর আমার হাজব্যান্ডের অনেক বেশি পছন্দ। তো আমি লাউটা বসিয়ে দিয়েছি, আর পরবর্তীতে আমি গরুর মাংসটা প্রেশার কুকারে রান্না করে নিয়েছিলাম। সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে তারপরে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছিলাম। তো আমি 11টার মতো সিটি দিয়ে নিয়েছি। তো 11টার মতো সিটি দিয়ে নামিয়ে নিয়ে তারপরে আমি এই যে মাংসটাকে লাউয়ের মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে একসাথে করে এখন এই যে নাড়াচাড়া করে মিক্স করে নিব, নিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আর এখন এ পর্যায়ে অনেক বেশি ঝোল আছে, তো ঝোলটা আস্তে আস্তে করে যখন আরও কমে আসবে আর লাউটাও খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, তখনই আমি নামিয়ে নিব, গরম মশলার গুঁড়া দিয়ে নামিয়ে নিব। তো এই তো আমার লাউ রান্নাটা হয়ে গিয়েছে। তো এই তো এ পর্যায়ে এখন লাউয়ের কালারটা এরকম এসেছে। আর লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করলে আমার অনেক মানে সুবিধা হয়, বিভিন্ন দিক দিয়ে সুবিধা হয়। যেমন আমি এটা দিয়ে দুপুরবেলা আমাদের হয়েছে, তারপর আমরা রাতের বেলাও খেয়েছিলাম। আর যতটুকু ছিল পরদিন সকালবেলা আমরা আবার রুটি দিয়ে
নাস্তা করেছিলাম। তো খুবই সুবিধা হয় আমার, সকালে নাস্তার ঝামেলাটাও থাকে না। তো এই কারণে আমি এভাবেই লাউটা রান্না করে থাকি। আর এই তো এখানে যে আমার হাজব্যান্ড কিছু সবজি এনেছিলেন, আসলে আমার হাজব্যান্ড না, আমার ছেলেই এনেছিল। কারণ আমার হাজব্যান্ডের কথা তো আমি বলেছি আপনাদেরকে, বারবারই বলেছি। তো আমার প্রিয় আপুরা হয়তো বা বিরক্ত হতে পারেন, একই কথা বারবার বলি। তো আসলে ভিডিওর প্রয়োজনেই বলা হয়ে যায়। তো যেহেতু উনি অসুস্থ, ওনার পিঠের ব্যথার কারণে উনি ভারী জিনিস নিতে পারে না, তো এই কারণে আমার ছেলেকে পাঠিয়ে তারপরে সবজি বাগান থেকে এই সবজিগুলো আনিয়ে নিয়েছি। তো আসলে আমাদের বাসা থেকে যেহেতু আমাদের বাগান অনেকটা দূরে, তো এই কারণে দেখা যায় যে দরকার পড়লেই আমরা গিয়ে এটা সেটা আনতে পারি না। আসলে ইচ্ছা করে আমার যে আমি বাগানে গিয়ে আমার পছন্দ মতো সবজিগুলো আমি নিজের হাতে তুলে তারপরে নিয়ে আসব, কিন্তু আসলে সেভাবে তো যাওয়াটা সম্ভব না। যদি কাছে বাসা হতো, আমাদের বাসা যদি উত্তরা হতো, তাহলে দেখা যেত যে আমার মানে যখন যেটা প্রয়োজন হতো আমি বাগানে গিয়ে নিজের হাতেই বাগান থেকে তুলে নিয়ে আসতে পারতাম। কিন্তু এখন তো আর সেটা সম্ভব হয় না, যেহেতু অনেক দূরে বাসা, আর মেট্রো রেল দিয়ে যেতে হয়, আর যাওয়ার সময় একা একা যাওয়া লাগবে। তো এত দূরে একা একা যাওয়াটা আমার কাছে ভালো লাগে না। তো তার জন্য আমার খুব একটা বেশি যাওয়া পড়ে না। যখন যেটা প্রয়োজন হয় আমার হাজব্যান্ড নিয়ে আসেন, অথবা এখন তো আমার হাজব্যান্ডও আনতে পারছেন না, আমার ছেলেকে পাঠিয়েছিলাম, আমার ছেলে নিয়ে এসেছে। আর না হলে এখান থেকে আমরা কিনে খাই। তো এরকম একটা পরিস্থিতি যে নিজেদের বাগানে এত সবজি থাকা সত্ত্বেও আনার অভাবে আমাদের এখান থেকে কিনে খাওয়া লাগতেছে। তো এই কারণে আসলে খুবই খারাপ লাগে। তো আমার হাজব্যান্ড জানি না কবে সুস্থ হবেন, আসলে ওনার থেরাপিটা চলতেছে এখনও। এই যে উনি এখন সকাল 11টা বাজে, এখন আমি ভয়েস দিচ্ছি। তো আমার হাজব্যান্ড থেরাপি দিতে গিয়েছেন। তো আল্লাহ কবে সুস্থ করবেন জানি না। আসলে সুস্থতা আল্লাহ তাআলার দেওয়া সবচেয়ে বড় নিয়ামত। সুস্থ না থাকলে কিন্তু মানুষের কোনো কাজকর্মই ঠিকমতো করা সম্ভব হয় না। কোনো কাজকর্মই মানুষ ঠিকমতো করতে পারে না, আর মানুষের জীবনযাত্রাটা ব্যাহত হয়ে যায়। মন মানসিকতাও কিন্তু ভালো থাকে না। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করছি যেন আমার হাজব্যান্ড সুস্থ হয়ে যায়। তো এই তো আমি লেটুস পাতাগুলো এখন এই যে একটু গুছিয়ে বক্সে করে এভাবে রেখে দিব। আর এভাবে করে রেখে দিলে দেখা যায় যে পাতাগুলো সতেজ থাকবে আর পাতাগুলো পচেও যাবে না। আর আমি গোড়ার অংশটা আমি ফেলে দিব, যেহেতু এই অংশটা অনেকটাই শক্ত। তো আমি এই অংশটা ফেলে দিয়ে তারপরে মানে পাতাগুলো এভাবে বক্সে করে আমি রেখে দিব। আর এভাবে করে রেখে দিলে আমাদের 1 সপ্তাহ পর্যন্ত আর কি খেতে পারবো, আর কোনো সমস্যা হবে না, পাতাগুলো সতেজ থাকবে। আর এখন এই যে আমি রাতের বেলা আলু ভর্তা বানিয়ে নিব। তো আজকে রান্নাবান্নাগুলো খুবই সিম্পল ছিল। দুপুরে যেহেতু লাউ দিয়ে গরুর মাংসটা রান্না করেছিলাম, আর এখন এই যে আমি আলু ভর্তা বানিয়ে নিব রাতের বেলা, আর ডাল রান্না করে নিব। তো আলু ভর্তা আর ডাল এটা তো আসলে খুবই মজার একটা খাবার। তো এটা হলে তো আর কোনো কিছুই লাগে না। আর সাথে যদি ডিম ভাজা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই। আর এই খাবারটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দ, আর আমারও পছন্দ, আর আমার বড় মেয়ের খুব পছন্দ এই খাবারটা। তো আমাদের তিনজনের অনেক বেশি পছন্দ। তো নতুন আলু দিয়ে এখন আমি ভর্তাটা বানিয়ে নিব। আর আমি আলুগুলো একটু ফার্স্টে লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম, নিয়ে তারপরে এখন এই যে শুকনা মরিচটাকে আমি সরিষার তেলের মধ্যে ভেজে নিয়েছি। নিয়ে তারপরে আমি পেঁয়াজগুলোকেও আমি সরিষার তেলের মধ্যে হালকা করে ভেজে নিয়েছি। তো পেঁয়াজটা এভাবে ভেজে ভর্তাটা বানালে হয় কি যে ভর্তাটা খেতেও অনেক মজা হয়। আর এই ভর্তাটা যদি আমি এখন পুরোপুরি খেতেও না পারি, তারপরেও কালকে সারাদিন রেখে দিলেও নষ্ট হবে না। কাঁচা পেঁয়াজের ভর্তা কিন্তু বেশিক্ষণ ভালো থাকে না, মানে একটু গন্ধ গন্ধ হয়ে যায়। কিন্তু এরকম ভেজে ভর্তা করলে সেই ভর্তাটা কিন্তু সহজে নষ্ট হয় না। তো এই কারণে আমি ভেজে ভর্তা করি, পেঁয়াজটা সবসময় ভেজেই ভর্তা করি। আর এখানে এই যে আমি ধনিয়া পাতা, তারপরে সরিষার তেল, পেঁয়াজ, শুকনা মরিচ, তো সব কিছু একসাথে খুব ভালোভাবে চটকে আমি মেখে নিয়েছি। আর এখন এই যে আমি আলুগুলোকে এভাবে করে আমি চটকে চটকে দিয়ে তারপরে ভর্তাটা তৈরি করে নিব। ভাগ্য পরিবর্তন হতে বেশিক্ষণ লাগে না। কখন কার ভাগ্যের চাকা ঘুরে যাবে আমরা কেউই জানি না। তাই আমাদের উচিত ভাগ্যের উপরে ভরসা রাখা, ভাগ্যকে বিশ্বাস করা, আর আল্লাহ তাআলার উপরে ভরসা রাখা। আমার ভাগ্যে যেটা আছে সেটা অবশ্যই আমি পাবো, আর আমার ভাগ্যে যেটা নেই
সেটার পিছনে যদি আমি সারা জীবনও দৌড়াই তারপরেও সেটা আমি কখনোই পাবো না। তাই আমাদের উচিত আমাদের কাজগুলোকে ঠিকঠাক মতো করে যাওয়া আর ভাগ্যের উপরে ভরসা রাখা। তো এই তো কথা বলতে বলতে আমার আলু ভর্তা বানানোটা হয়ে গেছে। নতুন আলুর এই ভর্তাটা খেতে অসম্ভব মজা হয়েছিল। তো আপনারা দেখেই বুঝতে পারছেন যে ভর্তাটা আসলে খুবই মজা হয়েছিল। আর আলু ভর্তা ডাল দিয়েই খাওয়া হয়ে গিয়েছিল, খুব একটা বেশি কিছু লাগেনি। আর দুপুরে যে তরকারি আছে সেটাও আমি বের করে গরম করে নিব। আর এখানে এই যে ভর্তাগুলো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আর সেই সাথে আমি ডালটাও রান্না করে নিয়েছি আগেই। তো রাতের বেলা আমি এই দুইটা জিনিসই করে নিলাম। আর দুপুরের তরকারি আছে, এগুলো দিয়ে আমাদের হয়ে যাবে। তো আমি ডালটাও রান্না করে নিয়েছি, টমেটো তারপরে ধনিয়া পাতা দিয়ে ডালটা রান্না করে নিয়েছি। আর শীতের দিনে টমেটো দিয়ে ডাল রান্না করলে খেতে খুবই ভালো লাগে। তো এখানে যে আমার ফ্ল্যাশ লাইটের মানে আলোটা জ্বলছিল না, মোবাইলে চার্জ ছিল না একদমই। আর আমার ইদানিংকালে মোবাইলে খুবই ডিস্টার্ব দিচ্ছে, মোবাইলে একদমই চার্জ থাকে না। তো এই ছিল আজকে আমাদের মজার খাবার রাতের বেলা। তো আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।